আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে আলোচনা করতে চাই সেই আলোচনার শুরুতে আসলে ট্যাগলাইন দিয়েই আমি আসলে ভেতরে ঢুকতে চাই যে চন্ডিকা হাথুরুসিংহকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত অন্তত আরো 2 বছর চুক্তি এক্সটেন্ড করা। তিনি বাংলাদেশের অনেক বড় অ্যাসেট এবং চন্ডিকা হাথুরুসিংহের ছোঁয়ায় বাংলাদেশ বদলে গেছে এবং তিনি যেভাবে পুরো দলকে মোটিভেট করছেন, পরিচালনা করছেন, এবং সেই সময়টা যখনই হোক, সেটা হতে পারে শেখ হাসিনা সরকারের সময়, সেটা হতে পারে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটা হতে পারে নাজমুল হাসানের সময়, সেটা হতে পারে ফারুক আহমেদের সময়, যার সময় হোক না কেন কনস্ট্যান্ট একটা ক্যারেক্টারকে রাখতেই হবে। বাংলাদেশের নাম যেমন বদলানো যাবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেল থেকে চন্ডিকা হাথুরুসিংহকে কোনোভাবে সরানো যাবে না। চন্ডিকা হাথুরুসিংহকে আরো 2 বছর অন্তত রাখা উচিত। কেন রাখা উচিত? দেখুন, বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে, টানা 2 টেস্টে জিতেছে, রাওয়ালপিন্ডিতে 10 উইকেটের পর 6 উইকেটে জয় পেয়েছে। বাংলাদেশ দল প্রবলেমে পড়ার পর সেই প্রবলেম থেকে উত্তরিত হয়ে জয় পেয়েছে। ওই 26-এ 6 উইকেট হারানোর কথা বলছি। 2 টেস্টই বাংলাদেশের সেঞ্চুরিয়ান আমরা পেয়েছি, মেহেদী হাসান মিরাজকে আমরা সিরিজের সেরা ক্রিকেটার হিসেবে পেয়েছি। এরপর যখন একটা দল ইন্ডিয়ায় খেলতে যায়, মানে সাবকন্টিনেন্টে পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানে গিয়ে আপনি জয় পাওয়ার পর যখন ইন্ডিয়া যাবেন, ডেফিনেটলি এক্সপেরিয়েন্সটা যখন আপনার হবে যে আপনি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছেন টেস্ট ফরম্যাটে, নিশ্চয়ই আপনি অ্যাটাকিং ক্রিকেট খেলবেন, নিশ্চয়ই আপনি এমন ধরনের ব্র্যান্ডের ক্রিকেট খেলবেন যেটা আপনি ইন্ডিয়ার সাথে জিততে হবে, নট নেসেসারিলি নিডেড, কিন্তু আপনি একটা প্রপার কম্পিটিশন গ্রো করবেন। সেই লক্ষ্যে অন্তত আপনার দল পরিচালিত হবে, একাদশ হবে, আপনার পরিকল্পনা হবে। বাংলাদেশ দল করেছে কি? বাংলাদেশ দল করেছে সেটা হচ্ছে বাংলাদেশ 4 জন ফ্রন্টলাইনার বোলার নিয়ে খেলেছে। চন্ডিকা হাথুরুসিংহে, যিনি এই দলটার কোচ, মেইন প্ল্যানার, এবং এখন তো ক্রিকেট অপারেশনসে অফিসিয়ালি কেউ নেই, তার পরিকল্পনা মাফিকই সবকিছু চলে। নাজমুল হোসেন শান্ত হচ্ছে জি হুজুর, তাকে যেটাই বলা হবে, চন্ডিকা হাথুরুসিংহে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সেই ব্যাপারটাই তিনি সবসময় বিনা বাক্যে একমত। তো চন্ডিকা হাথুরুসিংহে তিনি মূল প্ল্যান করেছেন এবং সেই প্ল্যানে হচ্ছে আমরা 4 জন ফ্রন্টলাইনার স্পিনার নিয়ে বোলিং ডিপার্টমেন্টে ক্রিকেটে আমরা খেলেছি। মজার ব্যাপার যেটা, যে একটা টেস্ট খেলুড়ে নেশনের এগেনস্টে আপনি যখন খেলতে যাচ্ছেন এবং তার আগে আপনি টানা 2 টেস্ট জিতে যাচ্ছেন, পরের টেস্টে আপনি দ্য ভেরি নেক্সট টেস্টে আপনি অ্যাটাকিং না হয়ে আপনি 4 জন বোলার নিয়ে আপনি খেলতে নামলেন। এটা কি কোনোভাবে একসেপ্টেবল? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে একসেপ্ট করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা এগুলোকে একসেপ্ট করে ফেলে ভাই। ভারতের ব্যাটিং ডেপথ ওয়ার্ল্ডে সবচেয়ে বেস্ট। ঘরের মাঠে ভারতীয় ব্যাটাররা কত বড় প্রতিরোধের দেয়াল করতে পারে সেই ব্যাপার নিয়ে কোনো ধরনের ডাউট কোথাও কখনো ছিল না, নেই। সেই জায়গায় আপনি 4 বোলার নিয়ে খেলবেন। এখন আপনারা তো বলবেন যে লিস্টে 5 জন বোলারের নাম রয়েছে। সাকিব আল হাসান কয় ওভার বল করেছেন? 20-21 ওভার বল করেছেন ভাই। 53 ওভারে প্রথম ইনিংসে তাকে বোলিং এ আনা হয়েছে। তিনি নিজে কমপ্লেন করেছেন তার হাত ঠিকভাবে কাজ করছে না, কাঁধ ঠিকভাবে কাজ করছে না, তার আইসাইট ঠিকভাবে কাজ করছে না। এরকম একজন ক্রিকেটারকে আপনি নিশ্চয়ই ফুল টাইম বোলার ধরতে পারেন না। বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে প্রিমিয়াম লেফট আর্ম অর্থোডক্স যদি আমরা কাউকে ধরি, সেই ক্রিকেটার হচ্ছে তাইজুল ইসলাম। একজন ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহের কাছে তার চেহারা সুন্দর না দেখে এই ক্রিকেটারকে কোনো সুযোগই দেওয়া হয় না, এই ক্রিকেটারকে কোনোভাবেই অ্যাকোমোডেট করা হয় না টিমের মধ্যে। এবং যে ভুল প্ল্যান নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ নেমেছে, আবারও বলছি বাংলাদেশকে জিততে হবে এরকমটা না, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। আজকে রবিচন্দ্রন অশ্বিন 6 উইকেট নিয়েছেন। আমরা যদি খেয়াল করে দেখি, আরেক স্পিনার 3 উইকেট নিয়েছেন, মানে 9টা উইকেট তারা নিয়েছেন। প্রথম ইনিংসও সেই দাপট আমরা দেখেছি। ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন? যে বাংলাদেশ দল, আমি যে প্রবাবল 11টার কথা বলেছিলাম সেখানে আমি 3 জন স্পিনারের কথা বলেছিলাম। সাকিবকে তো আপনারা বাদ দিতে পারবেন না, এটা কেতাবি আইন হয়ে গেছে। যেহেতু বাদ দিতে পারবেন না, ইউ নিড সামওয়ান যিনি এক প্রান্ত ধরে বল করতে পারবেন, যিনি ব্যাটসম্যানদের ভোগাতে পারবেন, যিনি উইকেট টেকিং এর ক্ষেত্রে তার অ্যাবিলিটি বিভিন্ন সময় বিভিন্ন বিরুদ্ধ কন্ডিশনে প্রুভ করেছেন। তাইজুল ইসলাম, আপনারা তাকে দলভুক্ত করেন নাই। এক্সট্রা পেসার আপনারা খেলিয়েছেন, দিন শেষে সেটা কতটুকু কাজে লেগেছে খেয়াল করে দেখবেন। খুব ইন্টারেস্টিং পার্ট যে বাংলাদেশ দল যেভাবে দল খেলিয়েছে, বাংলাদেশ দলে 11কে যেভাবে ইনজুরি প্রবণ ক্রিকেটারে ভরিয়ে ফেলা হয়েছে, এর পুরো পরিকল্পনা, পুরো দায় চন্ডিকা হাথুরুসিংহের। পাকিস্তানে আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশ দল যখন সেখানটায় খেলে এবং সেখানটায় বাংলাদেশ দল যখন প্রস্তুতির সময় চন্ডিকা হাথুরুসিংহকে 35 দিন টানা পায় নাই, তারপরও এই দলটা 2-0-তে টেস্ট সিরিজ জিতে নেয়। পুরো ক্রেডিট চন্ডিকা হাথুরুসিংহে পেয়ে যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের উইনিং বোনাস যখন ঘোষণা করে, তখন আমার লোকাল কোচেসরা বঞ্চিত হলেও এই বিদেশি কোচিং স্টাফরা পেয়ে যান। তারা তাদের পাওনাটা ঠিকই বুঝিয়ে নেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট তাদের কাছ থেকে যে পাওনা পায় সেই পাওনাটা বুঝিয়ে দেন না। ওই দেনাদার কোচেদের আমরা কন্টিনিউ করাচ্ছি। বাংলাদেশের ব্যাটিং কোচের নাম কি একবার ভাবার চেষ্টা করুন। কিছুক্ষণ চিন্তিত রয়েছেন না, কি নাম? অনেকেই বলতে পারবেন, মাথার মধ্যে চট করে এসেছে, অনেকেই বলতে পারবেন না। ডেভিড হ্যাম। তার ভূমিকাটা কি?
আমি একটা এক্সাম্পল দিলে আপনারা ব্যাপারটা খুব ইন্টারেস্টিংলি বুঝতে পারবেন। আমরা যদি খেয়াল করি দেখবেন যে বাংলাদেশ দল, বাংলাদেশ ক্রিকেট দলের যে সিচুয়েশন, সেখানটায় আমরা এই মুহূর্তে বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে অনেক বেশি আশাবাদী। কেন আশাবাদী? কারণ বাংলাদেশে পেস অ্যাটাকে অনেক ফ্রন্টলাইন পেসার রয়েছে, পাইপলাইনে অনেকে রয়েছে, যখন যে সুযোগ পায় সেই সুযোগটাকে কাজে লাগায়। সবশেষ এক্সাম্পল নাহিদ রানা, তাই তো? এবং এটার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যাই তাহলে আমরা বলি কি যে অ্যালেন ডোনাল্ডের একটা বড় রোল ছিল এখানটায়। এখনো তিনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করেন, যদিও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার না, যে ক্রিকেটারদের সাথে তার সম্পর্ক, তার পরামর্শ, শ্রদ্ধা এবং স্নেহের জায়গাটা যেন ঠিকঠাক থাকে। তারও আগে যদি আমরা যাই, অটিস গিবসন, তিনিও বাংলাদেশ দল নিয়ে কাজ করেছেন তো। আমরা কি কখনো বাংলাদেশের পার্টিকুলারলি এই মুহূর্তে এই ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে বলতে পারি যে তিনি অমুক ক্রিকেটারকে তার প্রবলেম সলভ করতে হেল্প করেছেন? বাঁহাতি ব্যাটিং লাইন আপে ভরা বাংলাদেশের টেস্ট টিম, প্রথম 4-5 ব্যাটার যখন বাঁহাতি, এবং সেই বাঁহাতি ব্যাটারদেরকে টার্গেট করে বোলাররা যখন রাউন্ড দ্য উইকেটে বল করতে আসে, তাদের টার্গেট যখন থাকে তাদেরকে এলবিডব্লিউ বা বোল্ড করার, এবং সেই টার্গেটে বারবার বাংলাদেশে বাঁহাতি ব্যাটাররা ফাঁদে পা দেন, তখন যখন এই একই সমস্যা থেকে তারা বের হতে পারেন না। ক্রিকেটারদের টেস্ট টেম্পারমেন্ট, মেন্টালিটি কি হবে খেয়াল করে দেখবেন যে স্টেপ আউট করে সাকিব আল হাসান মারতে যান, তার এই মানসিকতা চেঞ্জ করার, তার স্কিল চেঞ্জ করতে পারবে না এখন এই বয়সে এসে কোনো কোচ, কিন্তু মেন্টালিটি চেঞ্জ করার তো জায়গা রয়েছে। একজন কোচ ছিলেন অ্যাশওয়েল প্রিন্স, আমি নাম মেনশন করতে পারি, লিটন কুমার দাস, যেই মানে ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে ভালো টেস্ট খেলেছিলেন, সেই সময় লিটন কুমার দাস অ্যাশওয়েল প্রিন্সের ছোঁয়ায় বদলে গিয়েছিলেন। সত্য কথা, আপনারা লিটনকে জিজ্ঞেস করে দেখতে পারেন। অ্যাশওয়েল প্রিন্স তাকে যেটা বলেছিলেন যে লিটন, ডোন্ট থিঙ্ক হাউ মেনি রানস ইউ আর স্কোরিং, ডোন্ট থিঙ্ক হাউ মেনি বলস ইউ আর ফেসিং, জাস্ট থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু স্টে ইন দ্য ক্রিজ, হাউ মেনি আওয়ার্স ইউ আর স্টেইং ইন দ্য ক্রিজ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। লিটন কুমার দাস শুধুমাত্র ক্রিজে থাকার চেষ্টা করেছিলেন। এই যে মানসিক পরিবর্তন, মেন্টালিটিতে পরিবর্তন করার জন্য যে ছোট ছোট কিছু উপদেশ দেয়া, ছোট ছোট কিছু জায়গা ধরিয়ে দেয়া, সেই কাজটা কি বাংলাদেশের এই কোচেসরা পারেন? আজকে যখন বাংলাদেশের ব্যাটিং কোচকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশে ওপেনাররা রান করে কিন্তু সেটাকে বড় করতে পারে না কেন, 30 গুলো কেন শেষ পর্যন্ত 100 হয় না, 50 গুলো কেন শেষ পর্যন্ত 150-তে রূপান্তর হয় না, কাজটা কার? ডেফিনেটলি ব্যাটসম্যানের। কিন্তু সেই ব্যাটসম্যানকে মেন্টালি তার 50-কে 100-তে রূপান্তর, 30-কে 70-এ রূপান্তরের যে টেকনিক, যে পন্থা, যে মানসিক শক্তি, যে স্ট্রেংথ, এটার জন্যই তো আসলে এই কোচদেরকে রাখা হয়েছে। তিনি বলেন যে তিনি জানেন না ঘটনাটা কোন জায়গায়। এই ঘটনা বাংলাদেশে ঘটছে। কোটি কোটি টাকা দিয়ে আমরা কোচেস রাখি, সেই কোচেসরা ছুটি কাটান, অবসর পালন করেন, অবকাশ যাপন করেন আটলান্টিক, প্রশান্ত, এমন কোনো মহাসাগরের পারে তারা যান না। তারা দুবাই থেকে বাংলাদেশে আসেন শুধুমাত্র একদিনের জন্য। ইভেন চান্ডিকা হাথুরুসিংহে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কোচ, এখন পর্যন্ত সেই সময়টুকু অ্যারেঞ্জ করতে পারেন নাই, অথবা ম্যানেজ করতে পারেননি সেই অ্যাপয়েন্টমেন্ট যেখানটায় ফারুক আহমেদের সাথে তার কথা হওয়া দরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্টের ভাবনাটা কি সেটাও তিনি হয়তো জানেন না। এই যখন হয় অবস্থা, এই যখন হয় বাংলাদেশের ক্রিকেটের অবস্থা, এবং এরপর যখন হুট করে আমরা কোনো একটা সাফল্য পাবো, এরপরে হুট করে যখন আমরা অধারাবাহিক পারফর্ম করতে করতে হুট করে ধারাবাহিক হয়ে যাব, 1-2টা ম্যাচ জিতবো, তখন আমরা এই কোচদেরকে কোলে বসিয়ে আদর করব, যেন তারা শিশু, কিছুই বোঝে না। শিশুরা আছে না, অনেক কিছু ভাঙাচোরা করে, ভেঙে দেয়, এবং সেখানটায় গার্ডিয়ানরা তাদের কিছু বলে না। ওরা তো অবলা, চলতে পারে না, বুঝতে পারে না, ভেঙে দিয়েছে, ঠিক আছে, ব্যাপার না। এরপরে ওই যে স্বামী স্ত্রীকে বলে যে ওগো এরপরে তুমি আর তার হাতে খেলনা দিও না, ও তো বোঝে না, তোমার মোবাইলটা, চশমাটা বাবুর হাতে দিও না, দিলে সে ভেঙে ফেলবে। এই যে ওগো ওগো সম্পর্ক বিসিবি এবং চান্ডিকা হাথুরুসিং এর মধ্যে, তিনি বাংলাদেশের ক্রিকেটকে শিশুর মতোই ধ্বংস করছেন, নষ্ট করছেন, ভাঙছেন। বিসিবি তাকে বলছে ওগো এটা করো না, এই ওগো থেকে বের হইতে হবে, এই পিরিতির সময় নেই। 50 লাখ টাকা